মোটা দাগে আমাদের তেমন কোনো পার্থক্য নাই বা আমরাও এগুলি মনে করি যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গেলে যে ধরনের হয়রানির শিকার হতে হয় এবং নাগরিক হিসেবে আমরা যে প্রতি মুহূর্তে আমাদের যে একটা ব্যাড ফিলিং হয়, এগুলোই আসলে যারা মতামত দিয়েছেন তাদের কথাবার্তা উঠে এসেছে এবং তারা অনেকগুলো রেকমেন্ডেশনস করেছেন যে কি কি চেঞ্জ করা দরকার। তো সেইগুলোর ব্যাপারে আমি আর মতামত নির্ধারিত করবো না। আমি অন্য একটা প্রসঙ্গে এখানে বলতে চাইবো যে এখন প্র্যাকটিক্যালি আমরা যেখানে আছি দেখতে পাওয়া যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের তরফ থেকে প্রথম একটা বৈঠক হয়েছে আমি যতটুকু জানি, এবং আরও বৈঠক হবে। জুলাই চার্টারের কথা আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আছেন, তার কাছ থেকে আমরা পত্রপত্রিকায় তিনি কি বলছেন এই বিষয়ে আমরা দেখছি। ফলে এটা একটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি এবং আমাদের অতীতে এই ধরনের পরিস্থিতিতে যে ভুলগুলো হয়েছে আমরা আমাদের দিক থেকে আশা করি যে সেই ভুলগুলো আর হবে না। যেমন আমি এখানে 3 জোটের রূপরেখার কথা বলতে পারি যে 3 জোটের রূপরেখা রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছিল যে তারা ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, কোনোদিন কেউ ভোট ছাড়া ক্ষমতায় থাকতে পারবে না, মৌলিক অধিকার বিরোধী কোনো আইন হবে না, ইত্যাদি অনেকগুলো কথা ছিল। আপনারা 3 জোটের রূপরেখার কথা সবাই জানেন, বিখ্যাত এটা। কিন্তু যেটা মুশকিল হয়েছে যে এটা তো আর হয় নাই, পরবর্তীতে বাস্তবায়নটা হয় নাই। তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যখনই কেন বাস্তবায়ন হয় নাই, তো এটার ক্ষেত্রে সাধারণ উত্তরটা হচ্ছে যে কারণ রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। এটাকেই সাধারণত ফোকাস করা হয়। এটা সত্যি, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একমাত্র সত্যি না। এখানে পদ্ধতির প্রশ্নে আমরা সবসময় হয় তাড়াহুড়া করেছি কিংবা পদ্ধতির প্রশ্নটাকে আমরা ওভারলুক করেছি, যে কারণে আসলে আমাদের এই পরিবর্তনগুলো ঘটছে না। সো এইখানে এখানে মাননীয় আইন উপদেষ্টা আছেন, তিনি সম্প্রতি একটা কথা বলেছেন, এই যে সার্ভেগুলো এখানে কিন্তু যে অনেকগুলো রিফর্মের প্রসঙ্গ আছে যেগুলো আসলে যার সাথে সংবিধানের প্রশ্নটা জড়িত। তো তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন, আমি খেয়াল করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমি নিশ্চয়ই আশা করবো তিনি আজকে একটু এই ব্যাপারে বলবেন। তিনি বলেছেন যে কিভাবে আমরা এই সংস্কারগুলো করব সে ব্যাপারে আমাদের এখনো কথাবার্তা চলছে। তো তার কয়েকটা ব্যাপার তাদের বিবেচনায় আছে। তার মধ্যে 1 নম্বর কথা তিনি বলেছেন যে সামনের নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে পারে, যেটা কিনা ইভেনচুয়ালি একটা, আমি যদি ভুল না করে থাকি, ইভেনচুয়ালি একটা আইনসভায় রূপ নেবে, অথবা গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংস্কারটা করা হবে। তো আমি তাকে ধন্যবাদ জানাবো এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই জায়গাটাতে স্টিক থাকে এবং অন্য সকল যে স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দল সহ, ছাত্র নেতৃত্ব সহ, সিভিল সোসাইটি, তাদের সাথে এই ব্যাপারটা আমি বলবো যে সরকারের তরফ থেকে একটু প্রোঅ্যাক্টিভ হয়ে যদি বোঝানোর ব্যাপার থাকে যে কেন এই পথে যেতে হবে। কারণ এটা না গেলে যদি নির্বাচিত সংসদের মধ্য দিয়ে যে সংস্কারের যে দাবি রাজনৈতিক দলগুলোর দিক থেকে আছে, তার অনেকগুলো ডেফিনিট প্রবলেম আছে বলে আমাদের মনে হয় আর কি। তো সেই দিক থেকে সরকার যদি তার জায়গাটা স্পষ্ট করে এবং ব্যাখ্যা করে যে কেন তারা মনে করছে যে এই পদ্ধতি হওয়া উচিত, আমি বলবো যে অনুরোধ জানাবো আর কি, এখানে যেহেতু তিনি আছেন, যে পদ্ধতির প্রশ্নটা যেন এবার কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ না করি। পদ্ধতির প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোন পদ্ধতিতে সংবিধান সংস্কার করছি। এবং এটা থেকে আমি বারবার জোর দিচ্ছি এই কারণে যে সংস্কারগুলো তো এমন কিছু সংস্কার আমাদের করতেই হবে যে সংস্কারগুলো আসলে আর উল্টে দেওয়া যাবে না, যেগুলো থেকে যাবে। তো সেইটার জন্যই আমি পদ্ধতি প্রশ্নটা, ফাউন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা নিশ্চয়ই সরকারের দিক থেকে তারা ভাববেন। এবং তৃতীয় আরেকটা যে কথাটা আমি বলে এই পর্যায়ে শেষ করব, সেটা হচ্ছে যে এই আয়োজকদের দিক থেকেও একটা ব্যাপার আমার খুব পছন্দ হয়েছে, যে তারা কিন্তু সিটিজেনদের কাছ থেকে, সিটিজেনদের মধ্যে যারা বিশেষত যারা তরুণ, তাদের কাছ থেকে মতামত নিচ্ছে। এটা আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও আহ্বান জানাবো যে আপনারা যে এখন ডায়ালগ করছেন, সেখানে সঙ্গত কারণেই প্রয়োজন আছে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা করছেন, আপনারা ছাত্র নেতৃত্বের সাথে আলোচনা করছেন। ছাত্র নেতৃত্বের মধ্যেও কিন্তু এখন সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের সাথে আপনারা আলোচনা করছেন। কিন্তু আমি বলবো যে আপনারা কোনো একটা পদ্ধতি বের করুন যে যার মধ্য দিয়ে জনগণ এটার মধ্যে ইনক্লুডেড যেন হয়। কারণ জনগণ বা ছাত্ররা প্রোটেস্ট করেছে, সেটা এখানেও আপনারা বলেছেন, কিন্তু পরবর্তীতে এই রিফর্ম প্রক্রিয়ার মধ্যে জনগণ কি প্রক্রিয়ায় তার ইনপুটটা দেবে এটা কিন্তু এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবং আবারও যদি জনগণ এটার থেকে কোনো না কোনো ফর্মে এক্সক্লুডেড হয়, আমরা যেন এটা ধরে না নিই যে সিভিল সোসাইটি যদি থাকে, রাজনৈতিক দল যদি থাকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যদি থাকে এবং জাতীয় নাগরিক কমিটি যদি থাকে, তাহলে আসলে জনগণ আছে, এটা ধরে নেওয়াটা আমি মনে করি যে ঠিক হবে না। এর বাইরেও জনগণ আছে। তো এই জনগণের মতামতটাকে কিভাবে ইনক্লুড করা যাবে, আমি জানি যে সময় স্বল্পতা আছে, আমাদেরকে এই ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে অসম্ভব প্রেশার আছে যে নির্বাচন দিয়ে দিতে হবে। আমি মনে করি যে যদি একটা পদ্ধতি বের করা যায় তাহলে এর মধ্যেই করা যাবে। সংবিধান সংস্কার কমিশনের প্রফেসর আলী রিয়াজ তারা বলেছেন যে আমরা তো ওয়েবসাইটের মধ্য দিয়ে মতামত নিয়েছি, কিন্তু আমি মনে করি যে ওয়েবসাইটের মধ্য দিয়ে মতামত নেওয়াটা ফাইন, কিন্তু ওয়েবসাইটের মধ্য দিয়ে এখনো আমাদের সব ধরনের জনগণ মতামত দেওয়ার মতো জায়গায় পৌঁছায় নাই। অন্য কোনো একটা আরো ইজি একটা পদ্ধতি জনগণকে ইনক্লুড করার জন্য ভাবা দরকার। তো নিশ্চয়ই সেটা আমাদের এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন বা প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি নিজেও এটা নিয়ে ভাবছেন।
জুলাই চার্টার প্রসঙ্গে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে সরকারের তরফ থেকে আমরা দেখেছি তারা বলেছেন যে কিছু সংস্কার স্বল্পমেয়াদী, কিছু সংস্কার মধ্যমেয়াদী এবং কিছু সংস্কার দীর্ঘমেয়াদী। তো আমরা বুঝতে পারি যে স্বল্পমেয়াদী ইয়েগুলো এখনই হয়ে যাবে, সংস্কারগুলো এখনই হয়তো হবে, মধ্যমেয়াদী কিছু কিছু হয়তো এখনই হবে, কিন্তু দীর্ঘমেয়াদী যে সংস্কার, যে খুবই গুরুত্বপূর্ণ যে প্রস্তাবগুলো বিভিন্ন কমিশনের তরফ থেকে এসছে, এর মধ্যে খুব ভাইটাল আমার কাছে মনে হয় নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংবিধান সংস্কার কমিশন, এই যে সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, এই সংস্কার কমিশনগুলো যে প্রস্তাবগুলো দিচ্ছে তার মধ্যে কিছু জিনিস আছে যেটা আসলেই নির্বাচিত সরকারকে করতে হবে, কিন্তু এমন একটা পদ্ধতি কিংবা এমন একটা আমাদেরকে বের করতে হবে যে জুলাই চার্টারটাকে বাইন্ডিং করার কথা আমরা ভাবতেছি কিনা আমি জানি না, যে এই যে জুলাই চার্টারে তো সবাই মতামত দেওয়ার মধ্য দিয়েই চার্টারটা হবে, চার্টারে কিন্তু সবাই ঐক্যমত্যে আসবে, যে সমস্ত বিষয় সেগুলোই চার্টারে অন্তর্ভুক্ত হবে আমি যতটুকু বুঝলাম। তাহলে সেইটা যে পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এমন একটা বাইন্ডিং কোনো একটা কিছু এই সরকার এবারই যেন ব্যবস্থা করে যায়, সেটা আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। কারণ আদারওয়াইজ যেটা হবে যে আবারও যদি আমরা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্যে ব্যাপারটাকে ছেড়ে দিই তাহলে অনেকগুলো জিনিস হবে না, সেই লাক্সারি কিন্তু আমাদের নাই। আমরা বহু রক্তের মধ্য দিয়ে বহু কিছু বহু কি বলে আমাদের অভিজ্ঞতাটা এত খারাপ, গত 33-34 বছর ধরে আমরা ইতিহাসে পড়েছি, আপনারা এখানে অনেক সিনিয়র যারা আছেন তারা এগুলোর মধ্য দিয়ে গেছেন, তো আপনারা জানেন যে আমাদের অভিজ্ঞতা এত খারাপ যে আমরা এবার এই লাক্সারি কিংবা রাজনৈতিক দলগুলো সদিচ্ছার মধ্যে এটাকে ছাড়তে পারি না, আমাদেরকে এটাকে একটা বাইন্ডিংস ব্যাপারের মধ্যে আনতে হবে যে তারা এগুলো করতে বাধ্য থাকবে, কারণ তারা এটার সাথে অ্যাগ্রি করেছে, অ্যাগ্রি করার পরেই সেটা চার্টারে গেছে। তো এই জিনিসগুলো নিশ্চয়ই আমরা ভাববো এবং সিটিজেনরা, নাগরিকরা ইনভলভ থাকতে হবে, আপনারা ইনভলভ থাকবেন, সরকারকে চাপে রাখবেন, এই সরকার বলেছে যে যত খুশি সমালোচনা করেন, চাপে রাখতে হবে এবং একটা ভিজিলেন্স থাকতে হবে আমাদের দিক থেকে, নাগরিকের দিক থেকে, যে কি হচ্ছে এটা যেন আমরা যেন ইনফর্ম থাকি প্রতিনিয়ত, কারণ শুধু রাজনৈতিক দল কিংবা শুধু অন্যান্য ছাত্র সংগঠন তারা এটা জানলেই হবে না, আমাদেরকে জানতে হবে, নাগরিকদেরকে জানতে হবে যে কি হচ্ছে, কারণ এটার সাথে আমার প্রতিদিনকার জীবনের অনেকগুলো ব্যাপার জড়িয়ে থাকছে বা থাকবে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজকদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।